বিধানসভায় দাঁড়িয়ে কেন বলতে হচ্ছে যে আমি শেষ কথা? কল্যাণদার বাড়ি ওদের সম্পত্তি হয়ে যাবে ওয়াকফ। কল্যাণদা তখন কোর্টে লড়তে যাবেন। আপনারা হালে পানি না পেয়ে কার্যত আপনারা কি একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনারা কি গোল খেতে গেলেন? কোথায় গোল খাবো? খেলা তো যিনি খেলছেন সেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার শুভেন্দু অধিকারী অ্যাপিয়ার করলেই দেখবেন মুখ্যমন্ত্রী আসবেন না। তৃণমূলেরও তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা সব নেমে পড়েছে ওই বাংলাদেশের আক্রান্ত হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই যে আপনারা যা করছেন, যা বিক্ষোভ ফিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা তো কেন্দ্রের সাথে কথা বলতে পারেন, আপনারা তো কেন্দ্রে গিয়ে একটু বসতে পারেন, বিদেশ মন্ত্রকের সাথে একটু সময় নিয়ে বসতে পারেন, তাদেরকে গিয়ে বলতে পারেন যে বাংলাদেশের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে, হাহাকার হচ্ছে। আপনারা এগুলো করছেন না কেন? শুধুমাত্র উত্তপ্ত করার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, রাজনীতি রুটি শাখার চেষ্টা করছেন। আপনারা চাইছেনটা কি? বাংলাদেশকে হাতিয়ার করে ক্ষমতায় আসছে, না বাংলাদেশে গিয়ে ক্ষমতায় আসছে? অবিলম্বে ইউনিসের নোবেল প্রত্যাহার করে নেওয়া উচিত এবং খতিয়ে দেখা উচিত যে এই সমস্ত অপরাধের পিছনে যার সরাসরি মদত রয়েছে। একজন লোককে আপনি নোবেল পিস প্রাইজ দিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন অশান্তির মূল কারণ, তার জন্য এসব হচ্ছে। বলছি, লড়াইটা যদি ধর্মের জন্য না হয় ভাতের জন্য লড়াই হয় তাহলে কেমন হবে বলুন তো? এই কথা শুধু আমি না, বাংলার জনগণও এই মুহূর্তে বলছে। কার্যত বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপিকে 3 গোল দিলেন। কার্যত তিনি এই রীতিমতো সরব হলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে যেমন সরব হলেন ঠিকই, তিনি বলছেন মৎস্যজীবীরা কাকদ্বীপের 85 জন, সেখান থেকে 16 জন গ্রেপ্তার হয়ে অলরেডি রয়েছে। কেন্দ্র সরকার কি করেছে ইতিমধ্যে? আমি বলছি, পেট্রোপোলে গিয়ে শুভেন্দু অধিকারী বিক্ষোভ দেখাচ্ছেন, বিধানসভায় গিয়ে যদি একটু কথাবার্তা গুলো হতো মনে হয় ভালো হতো। আজকে সরাসরি মুখ্যমন্ত্রী যা দিলেন বিজেপিকে, কার্যত 3 গোল। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো, বিজেপি মুখপাত্র। বলছি, আপনারা কি গোল খেতে গেলেন? কোথায় গোল খাবো? খেলা তো যিনি খেলছেন সেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার শুভেন্দু অধিকারী অ্যাপিয়ার করলেই দেখবেন মুখ্যমন্ত্রী আসবেন না। যেদিনই থাকেন সেদিন আসবেন না। খবর পেয়ে গেছেন আমাদের ঘোষিত কর্মসূচি। বিরোধী দলনেতা আজকে প্রেক্ষাপটে হচ্ছে করতে যাবেন বিকালবেলা 2:30টার সময়। ঠিক আগে হচ্ছে তিনি বিধানসভাটা বেঁচেছেন, এবং শুধু বেঁচেছেন এমন না, আজকে সেই জন্য সমস্ত টিভি চ্যানেলকে বলেছেন লাইভ করো, লাইভ করো, পারমিশন হয়ে গেছে। বুঝেছেন যে বিকালবেলা তো হালে পানি পাবেন না। মানুষ দেখছেন না, লাখে লাখে কাতারে কাতারে মানুষ, তৃণমূলেরও তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা সব নেমে পড়েছে ওই বাংলাদেশের আক্রান্ত হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আমি তো মানে বলবো যে বিরোধী দলনেতা আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আপনারা হালে পানি না পেয়ে কার্যত আপনারা কি একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, মেরুকরণের রাজনীতি যদি পশ্চিমবাংলায় কেউ করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা কোনোদিনই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ভারতীয় সংবিধানের উপর বিশ্বাস করি। আজকে একটা ইনসিডেন্ট আপনি দেখিয়ে দেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা এই দেশের শাসনকালে ক্ষমতায় আসবার পর একটা ইনসিডেন্ট হয়েছে, একজনও সংখ্যালঘু আক্রান্ত হয়েছে, একজন সংখ্যালঘুর ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন সংখ্যালঘু কোন ধর্মীয় নেতা তাকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা হয়েছে, বাংলাদেশে এটা হচ্ছে। এবং সব থেকে বিপজ্জনক যেটা হচ্ছে, যারা এসব করছেন তারা পশ্চিমবাংলায় এসে আশ্রয় নিচ্ছেন। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হলে এসব হয়? বিজেপি কি বাংলাদেশে রাজনীতি করবে নাকি? বাংলাদেশে যখন দেখলাম আমরা গণ অভ্যুত্থান ঘটলো, কার্যত হাসিনা চলে এলো ভারতে, তখন আপনারা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটা ক্ষমতায় আসার চেষ্টা করলেন। এখন রীতিমতো বাংলাদেশে যখন এই ঘটনা ঘটছে, আপনারা রীতিমতো দেখতে হিন্দু মুসলিম করে আপনারা বাংলাদেশের পেট্রোপোলে গিয়ে মানে আপনারা চাইছেনটা কি? বাংলাদেশকে হাতিয়ার করে ক্ষমতায় আসছে, না বাংলাদেশে গিয়ে ক্ষমতায় আসছে? দেখুন, বাংলাদেশের সিচুয়েশনটা দেখে পশ্চিমবাংলার মানুষের বোঝা উচিত যে কি করা উচিত আর কি করা উচিত না। একটা ইলেক্টেড গভর্নমেন্টের একজন আইনজ্ঞ তিনি বলছেন যে যেখানেই কেউ ধর্মাচরণ করবেন সেই জমি তার হয়ে যাবে। এটা কখনো কেউ এক্সপেক্ট করতে পারে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আমায় মার্জনা করবেন, আমি ব্যক্তিগতভাবে ওনার সুস্থতা কামনা করি, কিন্তু রাজনৈতিকবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে সেদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, যেদিন তিনি এটা বলেছেন। আমরা হতবাক হয়ে গেছি যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পররাষ্ট্র বিষয়ে তিনি কিছু বলবেন না, অথচ আমরা দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অফিসিয়ালি রিয়াক্ট করছেন। তিনি অফিসিয়ালি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, হচ্ছে না বলার সত্ত্বেও হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ধরনের অত্যাচারকে সমর্থন করছেন ঘুরিয়ে বাংলাদেশের। তো ফলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমরা করি না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে। আপনাকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসনকালে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে আপনি প্রো হিন্দু কথা বললে আপনি হচ্ছেন সাম্প্রদায়িক, আর আপনি অ্যান্টি হিন্দু কথা বললে আপনি হচ্ছেন সেকুলার। এটা কখনো নীতি হতে পারে না।
আপনি যদি সাম্প্রদায়িকতার বাইরে থাকতে চান, আপনি যদি সংবিধান ল অ্যান্ড অর্ডারের কথা বলতে চান, তাহলেও বলতে হবে যে আপনি যে পরিস্থিতি বাংলায় তৈরি করছেন সেটা দেখে লোকে আতঙ্কিত হচ্ছে, লোকে সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছে। আজকে যে অবস্থায় একজন নোবেল পেয়েছিলেন, আমরা ভেবেছিলাম যে এই রাজ্যে ডেকে তার সাথে আলোচনা করব, তার ভাবাবেগ, তিনি কিভাবে নোবেল পেয়েছেন, শান্তিতে তিনি কাজ করেছেন, এসব নিয়ে আমরা চর্চা করব। আমি ব্যক্তিগতভাবে নোবেল পিস প্রাইজ কমিটিকে চিঠি লিখেছি এবং মেল করেছি। অবিলম্বে ইউনিসের নোবেল প্রত্যাহার করে নেওয়া উচিত এবং খতিয়ে দেখা উচিত যে এই সমস্ত অপরাধের পিছনে যার সরাসরি মদত রয়েছে, তিনি সরকারে আসবার পর এই সমস্ত কাণ্ড ঘটেছে। একটা গভর্নমেন্টে কি কি কোন ধরনের পিস তিনি ওখানে মানুষকে দিচ্ছেন? একটা বাচ্চা ছেলে বেলঘরিয়াতে এসেছে, তাকে জিজ্ঞেস করুন ঘুরতে গেছিল কি হয়েছে। বর্ডারে চলে যান, হাজার হাজার মেয়েরা তারা লাঞ্ছিতা হচ্ছে, তাদের সম্মান চলে যাচ্ছে, আর বাংলাদেশ বেশি করে এটা চাপবার চেষ্টা করছে। নাকি অন্য কোনো দেশ অলরেডি তাদেরকে বলেছে এসব চাপতে, তাই এসব হচ্ছে। শুনুন ভাই, একটা কথা বলে দিচ্ছি, সারা পৃথিবীর সমস্ত হিন্দুরা যেখানে আক্রান্ত হবেন সেখানে আমরা রিয়াক্ট করবই, এবং এটা আমাদের নৈতিক দায়, এটা আমাদের মানে ধর্মীয় দায়, এটা আমরা করবই। এবং তার ঊর্ধ্বে উঠে আমি বলবো যে ধর্মের ঊর্ধ্বে উঠুন, উঠে আপনি বলুন যে একটা মাইনরিটি নমুনা লেভেল ভাবুন, সে কি হাতে মানে খোল করতাল নিয়ে মানুষ খুন করতে গেছিল, তাকে তুলে জেলে রেখে দিয়েছেন একজন প্রভুকে ইসকনে, বলছেন ইসকনকে ব্যান করে দিতে হবে, এটা কি সন্ত্রাসবাদী সংগঠন? আরে ভাই, কি ভেবেছেন কি যা খুশি তাই করবেন নাকি? শুনুন, মনে রাখবেন, আমাদের ইতিহাস বলছে, রামায়ণ মহাভারত আমাদের শিখিয়েছে যে আমরা কিন্তু অন্যায় করলে তার প্রতিরোধ করব, অন্যায় করলে চোখে আঙ্গুল দিয়ে বলবো এটা অন্যায় হচ্ছে। আপনারা যদি ভেবে থাকেন অন্যায় সহ্য করবে ভারত, এটা ভাববেন না, কোনো মতেই আমরা করব না। আমরা অবিলম্বে ওর ওর ইয়ে করতে হবে, ওর ওই নোবেল পিস প্রাইজ সব নিয়ে নিতে হবে। এবং কমিটি যদি কনসিডার না করে, এটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাওয়ার কথা ভাবছি। আমার বিদেশি কয়েকজন বন্ধু বান্ধব আছেন, অ্যাডভোকেট, তারা ওখানে প্র্যাকটিস করেন, আমার তাদের সাথেও কথা হয়েছে। আমি এটা ব্যক্তিগত স্তরে নেবো, আমি দেশের সাথে এটা কোনোভাবেই কানেক্টেড নয়, দেশের পলিসি আলাদা হতে পারে, বাট আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। বিং আ ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিং আমি এটা মানতে পারবো না। আমি একজন আদর্শ হিন্দু সম্প্রদায়ের ছেলে হিসেবে আমি এটা মানতে পারবো না যে একজন সাধু সন্ত তার ধর্মচারণ করতে পারবেন না, আক্রান্ত হবেন তারা, এই জিনিস মেনে নেওয়া যাবে না। এত কিছু না করে এই যে আপনারা যা করছেন, যা বিক্ষোভ ফিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা তো কেন্দ্রের সাথে কথা বলতে পারেন, আপনারা তো কেন্দ্রে গিয়ে একটু বসতে পারেন, বিদেশ মন্ত্রকের সাথে একটু সময় নিয়ে বসতে পারেন, তাদেরকে গিয়ে বলতে পারেন যে বাংলাদেশের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে, হাহাকার হচ্ছে। আপনারা এগুলো করছেন না কেন? শুধুমাত্র উত্তপ্ত করার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, রাজনীতি রুটি শাখার চেষ্টা করছেন। শুনুন, দুটো বিষয়। প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের সরকার এক জিনিস। ভারতীয় জনতা পার্টির মতো কাজ করে এবং সরকার সরকারের মতো কাজ করে। এবং আপনাকে মনে রাখতে হবে আজকে যে আন্দোলন হয়েছে সেটা ভারতীয় জনতা পার্টিরও আন্দোলন, সেটা সনাতনীদের আন্দোলন, সেটা ধর্মীয় মানুষদের আন্দোলন। সেখানে সমস্ত বিরোধীদের কথা বলতে একটা গণতান্ত্রিক পোস্ট থেকে বিরোধী দলনেতা গেছেন, এমএলএরা গেছেন ইলেক্টেড পার্সন হিসেবে। ভারতীয় জনতা পার্টি বা সরকার এখানে কোনো ভূমিকা নেয়নি, এটা স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া, স্বাভাবিক হিন্দুদের প্রতিক্রিয়া। তারা একত্রিত হচ্ছেন, তারা জোট বাঁধছেন। না না, আমার বক্তব্য আপনাকে বুঝতে হবে, আমি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হই তাহলে তো তাকে আগে বাঁচাতে হবে। আমি যদি নাই বাঁচাই, আমি ভারতের ভাই বোন কাকা জ্যাঠা পিসি মেসোরা একবার উচ্ছেদ হয়েছে 2001 এই তখন তোমার 71-এর সময়, তার আগে দেশ ভাগ হলো, ঘর ছেড়ে এলো, তো কতবার আক্রান্ত হবে তারা? আপনি একটা জিনিস আমি মনে করে দিতে চাই, বাংলাদেশের যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছেন জেহাদিরা, তাদের বলতে চাই যে সে ভারত আর নেই, এ ভারত বদলেছে, এ ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে। আপনারা যদি ভেবে থাকেন যে সে ভারত আছে যে আমরা তাড়িয়ে দেব, মানুষরা গিয়ে ঘুরে বেড়াবেন দৌড়ে দৌড়ে, সে জিনিস হবে না। তারাও বাংলাদেশের নাগরিক, তাদের অধিকার দিতে হবে। এবং সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আজকে ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিছু কুলাঙ্গার যারা, শুনুন, তারা কোনোদিন কোনো রাষ্ট্রের মুখ হতে পারে না। যে কুলাঙ্গাররা এসব করছে তারা কখনো রাষ্ট্রের মুখ হতে পারে না। আর কোন রাষ্ট্রের মুখ যদি সেই কুলাঙ্গারদের সমর্থন করে তাহলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কাকে উল্টো করে ঝোলাবে?
আর নিজেরা একটু সোজা হয়ে আগে দেখ, নিজেরা তো উল্টে আছিস। এটা একটা দেশ চলছে, এটা দেশের উন্নয়ন হচ্ছে। কাদের ফাঁদে পা দিচ্ছে বাংলাদেশের লোকেরা, তাদের বুঝতে হবে। একটা উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার দিকে এগোচ্ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশের ভবিষ্যৎটা লাটে তুলে দিয়েছে। আমরা আমরা ওই আমাদের কোনো কিছু যায় আসে না, যা খুশি করুক। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা ওখানে রয়েছে তাদের কোনোভাবে আক্রান্ত হলে আমরা তখন ঝাঁপাবো। আমি যদি খবর পাই যে আজকে মুম্বাইতে থাকা আমার কোনো ভাই, আমার আত্মীয়, বা আপনি যদি খবর পান আপনার কোনো আত্মীয় দিল্লিতে আক্রান্ত হয়েছেন বা তার বাড়িতে অসুবিধা হয়েছে, আপনি কি ঘরে বসে থাকবেন? আপনার হৃদয় কাঁদবে না? আপনি রিয়াক্ট করবেন না? আপনি মাঠে নামবেন না? আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে রীতিমতো তিনি বলছেন শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক বাংলাদেশে। আপনারা এত উত্তপ্ত করার চেষ্টা করছেন কেন? মুখ্যমন্ত্রী বলছেন আমি শেষ কথা। না না, আমি চাই উনি শেষ কথাটা শুধু উনি বললে তো হবে না, ওনার প্রায় 30-35 জন এমপি আছেন, উনি তাদেরকে দিয়ে বলান, উনি লোকসভা ইস্যুটা তুলুন, দ্বিচারিতা করলে হবে না। উনি সকালবেলা ওনার লোকেরা এইরকম কথাবার্তা বলবে, উনি বিধানসভা এটা বলবেন, আর 8 ঘন্টা পরে কল্যাণবাবু বেরিয়ে বলবেন যে গোটা বাংলা জুড়ে আপনারা সমস্ত জমি অন্য লোকেদের জমি, অন্য সম্প্রদায়ের জমি। এই দ্বিচারিতা করলে হবে না। প্রকাশ্যে নামুন, বলুন, প্রকাশ্যে ফর্মালি কমিউনিকেট করুন, আপনার সাংবিধানিক জায়গা থেকে আপনি বলুন। তো সেটা বলছেন না কেন? আপনার এমপিরা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? একদম। আপনি আমাকে একটা কথা কল্যাণদার বাড়ি ওদের সম্পত্তি হয়ে যাবে ওয়াকফ। কল্যাণদা তখন কোর্টে লড়তে যাবেন, সব যেখানে পড়বে সেখানে হয়ে যাবে। আমি আবারও একটা কথা বলছি, দেখুন না, দেখুন, রাজনৈতিক আমার লড়াই আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে, আমার মতভেদ থাকতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে উনি আইনজীবী হিসেবে আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু ওনাকে মনে রাখতে হবে যে উনি এমন উদাহরণ রাখবেন না যার জন্য আমরা যারা জুনিয়র আইনজীবী, যারা জুনিয়র লয়ের ছাত্র, তাদের কাছে যে ওনার সম্মানজনক জায়গা আছে সেটা শুধুমাত্র নষ্ট হয়ে যাক ওনার রাজনৈতিক ইন্টারেস্টের জন্য। সবকিছু বলা যায় না। বিধানসভায় দাঁড়িয়ে কেন বলতে হচ্ছে যে আমি শেষ কথা? তার মানে নিশ্চয়ই অন্য কারোর কথা চলছে, বা অন্য কারোর কথা ওনার জন্য থ্রেট হচ্ছে বা থ্রেট হয়েছে, যার জন্য ওনাকে এটা বলতে হয়েছে। নিশ্চয়ই অন্য কেউ দলের মধ্যে ক্ষমতাবান হচ্ছেন, পাওয়ার সেন্টার তৈরি হয়েছে। কার কথা বলছেন? আমি জানি না কার কথা বলছেন, কিন্তু কোনো না কোনো শিবির তো তৈরি হয়েছে, যে শিবির ওনাকে এইটুকু বলতে বাধ্য করেছে, এইটুকু যে বলার পরিস্থিতি তৈরি করেছে। ফলে ওনার সতর্ক, ওনার মানে পিঠে উনি কোন দিক দিয়ে কাটবেন ওনার ব্যাপার। লিস্ট থেকে একাধিক মানে ইয়ং জেনারেশনকে বাদ দেওয়া হলো। তো সে সুদীপ রাহা থেকে শুরু করে আমি আপনাকে একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নেই, সব অপাত্র, অপাত্রে দান করেছে তৃণমূল কংগ্রেস। তাদের একাধিক গল্প, সব গল্প নিয়ে কি মুখপাত্র হতে পারে? আপনি তাদের প্রধান যে মুখপাত্র, তার তো নাম্বার চাইনি, তার কথা যদি ধরতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাতে হয়। সে ভালো, টালিগঞ্জ মিডিয়া এসবই দেখবে, তাতে পুরো একচ্ছত্র ব্যাপার চলে।